সকাল সকাল সোনার দুষ্টুমি দিয়ে শুরু হলো আজকের দিনটা। সোনা কিন্তু শোয় বিছানার ওই কোনায় যেখানে নীলবালিশটা পাতা, মাঝখানে ওর বাবা, তারপরে সাইডে আমি সাইডে শুই এই কারণ প্রত্যেক দিন রাত্রিবেলা আমাকে উঠতে হয় দুধ বানাতে, কারণ সোনা মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়ে, তারপর সে দুধ খায় আবার ঘুমায়। এই করে করে ঘুম ভাঙে সোনার সকাল 10টায়। এই করে তো আমার ঘুমের 12টা সবসময়ই বেজে থাকে, কিন্তু তাহলে কি হবে, সাইডে শুতেই হয় এবং উঠতেই হয়, না খাইয়ে তো আর বাচ্চাকে রাখা যাবে না। তো যাই হোক, সকাল হতে না হতে সোনা কিন্তু ওই পার থেকে একদম ওর বাবাকে টপকে চলে এসে মাঝখানে, তারপর আমাকে ঠেলে গুজে ঘুম থেকে তুলে দেবে, তারপর কিছুক্ষণ খেলাধুলা চলবে, তারপরে আস্তে আস্তে একটু তেল মাখার দিকে এগোতে হয়। কিন্তু আজকে তার অন্যথা হয়েছে। আজকে মিশো থেকে এসছে একটা জিনিস, এটা হচ্ছে সান্টা ক্লজের জামা, আর তার সাথে ছিল হচ্ছে সান্টা ক্লজের গ্লাভস, সান্টা ক্লজের প্যান্ট, তার সাথে মাথার টুপি আর পিঠে নেওয়ার একটা ব্যাগ। তো সমস্তটাই ঠিক ছিল, কিন্তু মাথার টুপিটা ছোট হয়ে গেছিলো, অনেকটাই ছোট হয়ে গেছে। তো সেই কারণে জামাটা পরিয়েছিলাম, যদিও প্যান্টটা আর পরাইনি, কারণ প্যান্টটা দেখে মনে হচ্ছিল হয়ে যাবে, কিন্তু জামাটা দেখলাম আলটিমেটলি একদম ঠিকঠাকই হয়েছে। কিন্তু টুপিটা ঠিক না হলে পুরো সেটটা আমার নিয়ে লাভ কি, তাই না? সেই জন্য ইন্দারকে বললাম, থাক এটা ফেরতই দিয়ে দাও, এর থেকে বড় সাইজ যদি না পাওয়া যায় অসুবিধা কিছু নেই, আমরা পরে বাইরে থেকে কিনে নেব। এসব সান্টা ক্লজের জামা কাপড়ের সেট প্রচুর বিক্রি হয় ডিসেম্বর নাগাদ। আর এই জামাটা ওকে পরাতে চাইছি এই কারণ শোনা হয়েছে 25শে ডিসেম্বরে। তো সেই জন্য কি হয় না, ওই দিন ওকে সান্টা ক্লজ সাজালে একটা এমনি মেমোরেবল ডে, ওর প্রথম বার্থডে, আর তারপর ও তো নিজেই আমাদের জন্য একটা গিফট সান্টা ক্লজ ওকে আমাদের জীবনে পাঠিয়েছে। ছোটোবেলায় বাচ্চাদের মা বাবারা বাচ্চাদেরকে প্রচুর গিফট দেয় আর বলে কিনা সান্টা ক্লজ এসে রাত্রিবেলা দিয়ে গেছে মোজার মধ্যে করে, কিন্তু আমার বাবা মা কোনোদিনও আমাকে কোনো গিফট দেয়নি 25শে ডিসেম্বর। নর্মাল যেরকম বাড়িতে কেক ফেক কাটা হয়, মাংস ভাত রান্না হয়, সেরকমই হতো। তো ভগবানের কাছে আমি একবার প্রে করেছিলাম যে ভগবান আমাকে কেন গিফট কেউ দেয় না। তো হঠাৎ করেই এই আশ্চর্যটা আমাদের জীবনে হয় এবং অদ্ভুতভাবে সোনা 25শে ডিসেম্বরই আমাদের জীবনে আসে। ক্রিসমাসের সব থেকে শ্রেষ্ঠ গিফটটা ভগবান আমাদের দিয়েছে, সেটা হচ্ছে সোনাকে। তো সেই জন্য সোনাকে সান্টা ক্লজ তো ওই দিন সাজাতেই হবে, এবং যেই দিনও হয়েছে সেদিন সবাই বলেছে যে সান্টা ক্লজ এসে, এবং আমার মায়ের ওর নাম রেখেছিল, মানে আমার মা ওর নাম রেখেছিল যিশু, কেননা যিশু বাবা ওই দিন তার জন্মদিন 25শে ডিসেম্বর। তো যাই হোক, তারপরে সময়ের সাথে সাথে নাম আর রাখা হয়নি যিশু, সেটা চেঞ্জ করে কিকু রাখা হয়েছে, যেটা আমার বাবা রেখেছিল। আমি আর সোনার জামাটা পাল্টাইনি, এটা গতকাল রাত্রিবেলায় পরিয়েছিলাম, আর জামার মধ্যে এক গাদা নোংরা লাগিয়েছে। এটা অ্যাকচুয়ালি সকালবেলা যখন খাচ্ছিল তখনই লাগিয়েছে, কিন্তু বারবার করে আর জামা চেঞ্জ করাতে চাইছিলাম না, কারণ এটা গতকাল রাত্রিবেলায় পরিয়েছি, এখনও যাচ্ছে বেরোচ্ছে আর কি আমার বাবার, ওর নিজের বাবার সাথে। একটু পরেই চলে আসবে, তারপর ওকে স্নান করাবো জন্য। আর ভাবলাম যে থাক, অন্য জামা পরালে ওটা তার পরানো যায় না, আর বাইরে কোনো জামা পরালে সেটা বাড়িতে এসে আমি সাথে সাথে খুলে দিই, ওটাকে না ধুয়ে আর পরাই না। তো সেই জন্য ওই জামাটা পরি। আজকে সোনা বেরোচ্ছে কোথায় সেটা একটু পরে বলছি আপনাদের। এই মুহূর্তে ঝুমা মাসি চলে এসছে। ঝুমা মাসি হচ্ছে আমাদের বাড়ির কাজের মাসিটা, তো ও খুবই ভালো, আমাদের সাথে খুব এখন হলায় গলায়। হ্যাঁ, প্রথম আমি খুব একটা কথা বলতাম না, আসলে কাজের লোকেদের হুট করে মাথায় তুললে না, তারা মানে বাড়িতে তো এটা মেনটেন করতে, এটা শুনতে খারাপ লাগলেও হুট করে বাড়ির কাজের লোকেদের মাথায় তোলাটা খুব একটা ভালো জিনিস নয়, এবং সংসারের পক্ষেও খুব একটা ভালো ব্যাপার নয়। তবে হ্যাঁ, ধীরে ধীরে কাজ করতে করতে তার স্বভাবচারিতা যখন বোঝা যায় তখন নিশ্চয়ই তাদেরকে আপন করে নেওয়া উচিত, এবং ঝুমা কিন্তু এখন আমাদের বাড়িতে সেই রকমভাবেই থাকে। ও কিন্তু আমাদের অনেক আপন, এবং খুব ওর সাথে কথাবার্তা হাসি ঠাট্টা খুব ভালোভাবেই হয়। তো যাই হোক, ও এসছে কাজে এখন, তো গেল উপরে। আর এই সময় এই যে আস্তে আস্তে স্কুটি নিয়ে দেখে দেখে বের করতে হচ্ছে একদম, তার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে পাশে বড় ওয়ার্ড্রপটা রয়েছে, সেটা হচ্ছে আমার ভাইদের, মানে আমার কাকাদের, ওটা আবার নতুন করে রং হচ্ছে জন্য। এছাড়াও ওদের ঘরের যাবতীয় জিনিস, রান্নাঘরের দেওয়াল, বাথরুম সমস্তটাই রং হচ্ছে। তো সেই কারণে এই জায়গায় একটু দেখে দেখে বেরোতে হচ্ছে, কারণ রঙে লেগে গেলে ওদের ক্ষয়ক্ষতি হবে, তো সেটা আমরা কখনোই চাই না। আর যেহেতু এই এরিয়া ছাড়া স্কুটি বের করার আর কোনো জায়গা নেই, সুতরাং এখান দিয়েই বেরোতে হচ্ছে। তো এই মুহূর্তে বেশ মিষ্টি মিষ্টি রোদ, তার নিচেই সোনাকে দাঁড় করানো হয়েছে। তো এখন এই দক্ষিণবঙ্গের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, আর এই মিষ্টি মিষ্টি রোদটা কিন্তু গায়ে লাগলে ভালোই লাগে। তো যাই হোক, দুজনের মাঝখানে বসিয়ে নেওয়া হয়েছিল সোনাকে, আর এখন খুবই ইজিলি কিন্তু মানে মাঝখানে বসে যায়। আগে যেরকম কোলের মধ্যে নিয়ে বসাতে হতো বা কোঁচড়ের মধ্যে ঢুকিয়ে নিজের দিকে করে বসাতে হতো স্কুটিতে,
এখন আর সেরকম না, এখন খুব সুন্দরভাবেই মাঝখানে ঢুকে বসে যায়, কোনো রকম অসুবিধা করে না। প্রথমে গেছিল হচ্ছে ওরা SBI ব্যাংকে, সেখানে ইন্দারের কিছু কাজ ছিল, তো সেখানে সমস্ত কাজ সেরে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে। আমি কিন্তু ওদিকে অধীর আগ্রহে অপেক্ষা হয়ে বসেছিলাম যে ইন্দার কখন আসবে। ওর আসার থেকেও ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল হচ্ছে যে আমার ফোনটা প্রয়োজন ছিল, কারণ আমি ফেসবুক লাইভের জন্য তখন অপেক্ষা করছিলাম। তো যাই হোক, তার থেকেও বড় কথা হচ্ছে সোনা অনেকক্ষণ হয়ে গেছে খেয়েছে, তখন প্রায় বাজে দুপুর 2টো। আর এই মুহূর্তে কিন্তু ব্যাংকের সমস্ত কাজ শেষ করে ওরা এই যে বেরোচ্ছে। তো আমাকে একবার ফোনও করেছিল ইন্দার, আমি বললাম যে ঠিক আছে ব্যাংকের কাজ যখন শেষ হয়ে গেছে বাড়িতে চলে এলেই হয়। কিন্তু ইন্দার আর বাড়িতে আসেনি, ইন্দার চলে গেছিলো হচ্ছে সিং মেশিনারিতে। এই যে ডান দিকে দীনবন্ধু এন্ট্রান্স কলেজ, বাদিকে সমস্ত কলেজের প্রার্থীরা সমস্ত রয়েছে। আর তার থেকে একটুখানি এগোলেই ওই উষার যে শোরুমটা, এটা আমি আগেও ভ্লগে দেখিয়েছি। এখানে এসেছিলাম, দরদাম করেছিলাম, কিন্তু এখান থেকে নিইনি একটাই কারণে, দামটা অনেক বলছিল জন্য। তো বাবা বললো কাছে আছে এই যে সিং মেশিনারি সেন্টার, এখান থেকেই সেলাই মেশিনটা কেনার জন্য। তো হ্যাঁ, আজকে ওরা বেরিয়েছে সেলাই মেশিন কিনতে। তো ব্যাংকের কাজ তো ছিলই, যেহেতু ব্যাংকের কাজ আজকে করতে যাচ্ছে তাই এক কাজে দুটো কাজ হয়ে যাবে জন্য একেবারে ওই সিং মেশিনারি সেন্টারে যাবে। তো এনারা কিন্তু এখন প্রমোটিংয়ের ব্যবসা করে, কিন্তু এদের অনেক পুরনো হচ্ছে এই ব্যবসা, এবং বাপ ঠাকুরদার আমল থেকে এই মেশিন বিক্রি করা কিন্তু এনাদের একটা প্রথার মধ্যে পড়ে, যার কারণে এর ভেতরে যারা যারা কাজ করে তারা কিন্তু সবাই খুব বয়স্ক, জানেন তো। তো প্রচুর মেশিন আছে, পাখা, ফ্যান, সমস্ত কিছু। তো বেশ ভালো। আর আমি বাবাকে পাঠিয়েছিলাম এই কারণে, কারণ বাবা বার্গেনিংটা ভালো করতে পারে, কিন্তু আলটিমেটলি ওরা আর বেশি কিছুই কম করেনি। আগেরবার যখন আমরা মেশিন দেখতে এসেছিলাম তখন ওরা বলেছিল যে 5,600 টাকা ডিসকাউন্ট করে 5,300, তার থেকে বেশি কম ওরা করবেন না। তো তারপর আমি চলে এসেছিলাম, দাম বেশি লাগছিল জন্য, কিন্তু আলটিমেটলি আজকেও কিন্তু ওরা একই দামে দিয়েছে। আর এই ভদ্রলোকটি এখন যেটা করছে সেটা হচ্ছে মেশিনের হ্যান্ডেলটাকে লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ আমি যেহেতু হাত ঘোরানো মেশিন নিয়েছি এবং এটাই আমার জন্য কমফোর্টেবল, কারণ শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি কিন্তু এই মেশিনেই জামা কাপড় বানাতাম এবং সেলাই করতাম, এটা আমার জন্য খুবই কমফোর্টেবল। এবং যারা শুরুতে শিখছে, এখন অবশ্যই ইলেকট্রিকের অনেক রকম মেশিন বেরিয়ে গেছে, সেটাতেও কমফোর্টেবলি করা যায়, কিন্তু আমার কেন জানি না এই মেশিনটাই খুব কমফোর্টেবল লাগে। আরও একটা কারণে, ইলেকট্রিকের মেশিন কিন্তু খারাপ হয়ে গেলে চট করে পার্টস পাওয়া যায় না, এবং আপনারা বাড়িতে কিন্তু সেটাকে চট করে ঠিক করতে পারবেনও না। কিন্তু এই টাইপের মেশিনগুলো কি হয় না, এটা কিন্তু একবার দেখে নিলে নিজেরাই ঠিক করে নেওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না এবং সহজে খারাপ হয় না। তো এইটার সাথে এই যে ঢাকনাটা, এটাও ওনারা দিয়েছেন, এটা কিন্তু পেয়েবল ছিল, এটার জন্য আলাদা 500 টাকা নিয়েছে। তো ঢাকনাটা তো প্রয়োজন নয়, তো মেশিনে প্রচুর নোংরা পড়ে যায়, আর মেশিনে নোংরা পড়লে সেটা মেশিনের জন্য ক্ষতিকারক, আর বারবার সার্ভিসিংয়ে নিয়ে যাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট, তো সেই জন্য একেবারে ঢাকনা নিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে ঢাকনার মধ্যে উষা কোথাও লেখা নেই, উষা কিন্তু নিজের কোম্পানি থেকেই ঢাকনাগুলো দেয়। তো কতটা ডুপ্লিকেট আর কতটা অরিজিনাল সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু ঠিক আছে, বাড়িতে আনার পর দেখলাম যে খারাপ নয়, মোটামুটি কাজ চলে যাবে। তো ঠিক আছে, উনি একদম স্কুটিতে উঠিয়ে দিয়েছিলেন। আমি তো ভাবছিলাম যে বাবা কি করে এটা গাড়িতে করে নিয়ে আসবে, আবার পিছন দিকে ইন্দার আছে, সোনা আছে, তা এতটা হেভি ক্যারি করতে পারাটাও একটা ব্যাপার। কিন্তু পরবর্তীতে দেখলাম বেশ সুন্দরই নিয়ে চলে এসছে। আমি যখন নিয়ে এসছে তখন সাথে সাথে মেশিনটা দেখতে পাইনি, কারণ তখন আমি অলরেডি বসে গেছিলাম ফেসবুক লাইভে আর অপেক্ষা করছিলাম ইন্দার কখন আসবে, তখনই দেখব। তো যাই হোক, এই ভদ্রলোকটি একদম গাড়ির ওপর বসিয়ে দিয়েছিলেন, মেশিনটার কিন্তু বেশ ওয়েট ছিল। তো যাই হোক, এখন বাজে বিকেল 5:15, আর এখন আমি খাচ্ছি হচ্ছে মেলা থেকে কেনা, অর্থাৎ ট্রেড ফেয়ার থেকে কেনা এই পাঁপড়গুলো। এটা মশালা পাঁপড়, আর এখানে আছে হচ্ছে লোটে মাছের ঝুড়ি ভাজা, যেটা আমার খুব খুব প্রিয়, আমি এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারি। লোটে মাছ আমার খুব পছন্দের। আর তার সাথে মা আজকে একটু ডালও করেছে ঘন করে, আমরা কিন্তু একেবারেই পাতলা ডাল খাই না বন্ধুরা, যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমরা এরকম থকথকে মোটা ডাল খাই, এবং মুগ মসুরি দুটো মিলিয়ে আমাদের ডাল হয়। এটা চিরাচরিত প্রথা অনুসারী এরকমভাবে আমরা ভেস্তে গেছে ফেসবুক লাইভ এনাদের জন্য। এরা যাবে, হেরে গেছে হচ্ছে আজকে ব্যাংকের কাজ ছিল, ব্যাংকের কাজ বাদ ছেড়ে মেশিন কিনতে গেছে, খুব ভালো কথা। বিষয়টা হচ্ছে মেশিনটা কেনাটা অনেক দিন ধরে হ্যাঙ্গিংয়ে ছিল, আগের বছর জামাই ষষ্ঠী থেকে, সরি এই বছর ওই আস্তে 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 खड़ा है तू 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 भी हेलो हेलो कर ले
হ্যালো। এই বছর মে মাসে যে জামাই ষষ্ঠীটা ছিল সেই টাইমে মা বলেছিল যে আমি তোদেরকে টাকা দিয়ে দেবো, তোরা তোদের মতো কিছু কিনে নে। তো আমি বলেছিলাম ইন্দার টাকা নিলেও আমি নেবো না, আমার একটা সেলাই মেশিনের দরকার, তো আমি ওটা কিনে নেবো। তো মা অনেকদিন ধরে বলছে তোরা নে 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 নে। তো মাঝখানে ভ্লগও দিয়েছিলাম যে কোথাও ভালো সেলাই মেশিন পাচ্ছিলাম না, আলটিমেটলি ওই গড়িয়া সিং মেশিনারি থেকেই নিলাম। ওরা 5300 টাকা নিল। তো অন্য জায়গায় একটুখানি কম বলছিল, কিন্তু সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। যা যা দিদি নাম্বার 1 দেখ, সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, সেটা হচ্ছে রাজপুরে। সে রাজপুরে গেছিলাম, এবার রাজপুর থেকে কিনে নিয়ে এখানে না হয় আসলাম একবার, সেখানে আমার 400 টাকা, আলটিমেটলি লাভের লাভ কিছুই হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ছেলেটা ওই দোকানের মালিক, অর্থাৎ মালিকের ছেলে যে আর কি দোকানে বসে, মানে তার রিপ্লাই পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। আর সে ভীষণ মিথ্যা কথা বলে, মানে মাঝখানে সেই মানে মেশিন কিনবো করে ওনাকে অনেকবার ফোন করেছি, উনি ফোন ধরেন না। তারপর উনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে রিস্টক করে দেবো। 1 সপ্তাহের মধ্যে ওনাকে ফোন করলাম, উনি তাও ফোন ধরেন না। পরে আমার দিদির বাড়িতে ওর মেশিনটা যখন সার্ভিসিং করাতে গেছে, তখন আমার দিদি এটা বলে যে আমার বোন এরকম বোন আর বোনের বর ফোন করছে আপনাকে। আমি বলেছিলাম যে আমি বলবি, তো আপনি কেন ফোন ধরেননি? তখন উনি বললেন কি যে অ্যাকচুয়ালি আমার কাছে মেশিন ছিল না, সেই জন্য আমি ধরিনি। কিন্তু সেটা তো কোনো কথা নয় না, যে আপনি যখন কাউকে কমিটমেন্ট দিয়েছেন এবং সেই আপনার কাস্টমার আপনার জন্য অপেক্ষা করে আছে যে আপনি মেশিন ওনাদেরকে দেবেন, তাহলে আপনার কিছু রেসপন্সিবিলিটিস থাকা উচিত। তো সেটা ওনার একদমই নেই জন্য আর ওনার থেকে আমরা কোনো কিছু পারচেস করলাম না, এখান থেকেই নিয়ে নিলাম। তবে এখানের যারা, তারা অ্যাকচুয়ালি মানে তাদের ইন্দা যেটা বললো সেটা হচ্ছে ওনাদের বাপ ঠাকুরদার আমলের হচ্ছে ব্যবসা। তো এখন সবার বয়স হয়ে গেছে, কেউ বাড়িতে এসে সার্ভিসিং দিতে পারবে না। তার যদি সার্ভিসিং লাগে তাহলে হচ্ছে ওদের ওখানে গিয়ে সার্ভিসিং নিতে হবে। সেটা আমাদের বাড়ির কাছে, এই গড়িয়াতেই। তো পরের দিকে ভেবে দেখলাম বাড়ির কাছাকাছি আছে, যখন ইচ্ছে চলে যাওয়া যাবে, কোনো অসুবিধা হলে সার্ভিসিং নেওয়া যাবে। ওই রাজপুরে কবে উনি আসবে না আসবে, দিদির থেকে আরেকটাও যেটা ফিডব্যাক পেলাম যে ওনাকে আজকে বললে উনি আসেন হচ্ছে পরের মাসে, তো সেটা হলে তোমার চলবে না। তো সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। আমি এখনও খুলে দেখিনি, এখানে রাখা আছে। তো এটা বেসিক্যালি গিফট ফ্রম মাই মম। তো যাই হোক, খুলে দেখবো। আমি আজকে ফেসবুক লাইভে বসতে পারিনি, আমার গ্রুপে লাইভ থাকে, তারপর আমার পেজে লাইভ থাকে, ইউটিউব চ্যানেলে লাইভ থাকে। তো আজকে 2টো থেকে আমার লাইভ ছিল, লাইভ নেওয়া ছিল। এই ফোনটা নিয়ে, পার্টিকুলার ফোনটাই আমি লাইভ করি, এটা নিয়ে ইন্দার চলে গেছিলো জন্য আজকে লাইভ অন করতে পারিনি। বাড়িতে আসার পর শোনা ভাত খাইনি, স্নান করেনি, কিছুই করেনি। আজকে টাইমে কিচ্ছুটি হয়নি, মানে দুপুরের কোনো কাজে টাইমে হয়নি। একটা টাইম মানে আমার তখন খুব রাগ হচ্ছিলো যে আজকের ফেসবুক লাইভটা বেকার বন্ধ। তো যাই হোক, তারপরে পেজে লাইভ হলো। আজকে ঠিকঠাক করে কিছুই হয়নি, কমফোর্টেবলি এই একটাই কাজ হলো, একটা করতে গিয়ে আর একটা। এরম যদি জানতাম তাহলে আমি নিজেই চলে যেতাম, আমি গিয়ে একেবারে মানে দেখেও আসতাম, চলেও যেতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে এইরকম লেট হবে। অ্যাকচুয়ালি আমি যাইনি এই কারণে, 2টো থেকে আবার রেডি ফেডি হয়ে বসা, টাইমে ফিরে সব কাজ বাজ করে হবে না। কিন্তু আমি যদি জানতাম যে আজকে ওই 3টে সাড়ে 3টে থেকেই লাইভে বসতে হবে, তাহলে আমি চলে যেতাম হয়তো। যাই হোক, ঠিক আছে, আজকের দুপুরের দিনটা একটু ফ্লপই গেল। আর আজকে এখনও ভ্লগ আমি এডিটও করতে পারিনি, বসে আছি। এর আগে প্রত্যেক দিন রাত্রিবেলা ভ্লগ যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন, দুদিন করে ভ্লগ করছিলাম, যেভাবে হচ্ছিল আর কি। লাইফস্টাইল ব্লগিং, যেভাবে লাইফ চলে, জীবনযাপন করছি, সে অনুযায়ী ভ্লগ করছি। তো আজকে এখন 5:30 বাজে, আশা করছি 6:30 7টার মধ্যে ভ্লগ আপলোড করে দিতে পারবো। এইটা হচ্ছে মেশিনের ফাইনাল লুক, একদম রেডি লুক। এত সুন্দর হয়েছে, আমার শুধু মনে হচ্ছে কখন আমি এই মেশিনটা চালাবো। সোনার জ্বালাই মেশিনটা আমি আজকে সারা দিন ধরতেই পারিনি। আজকে একদম বেলা শেষে এই মেশিনটা একটু হাত দিয়ে ধরলাম। তবে একটা সমস্যা যেটা হলো সেটা হচ্ছে মেশিনের ওই হাত দিয়ে ঘোরানোর জায়গাটাতে দেখুন একটু জং পড়া টাইপস দেখা যাচ্ছে। তো এইটা চেঞ্জ করতে হবে আসলে। আমার মনে হয় এটা ওনারা একটু পুরনো কোনো কোম্পানির বা পুরনো ওনাদের কাছে ছিল সেটা লাগিয়েছেন, তো এটা চেঞ্জ করতে হবে। মেশিন কিন্তু এমনি একদম পারফেক্ট, মেশিনটা একদমই নতুন। ওটা হয়তো পরে ওনারা লাগিয়ে দিয়েছেন, কোনোভাবে ভুলভ্রান্তি হয়ে গেছে, সে ঠিক আছে, ওটা পরের দিন গিয়ে চেঞ্জ করিয়ে আনলেই হবে। 2 বছরের গ্যারেন্টিও আছে। তো রুটি বানানো আমার হয়ে গেছে। বাবার রুটিটা আলাদা রেখেছি, যে উপরে যেটা হাত দিয়ে ধরে আছে এটা বাবার রুটি। এটা আলাদা এই কারণে করেছি কারণ এক আধটা রুটি একটু বেশি জ্বলে গেলে তখন মা ওটা বাবাকে দিতে চায় না, সেই জন্য। বাবার এমনিও খুব বেশি জলের রুটি খাওয়া বারণ, পেটের পক্ষে খুব একটা ভালো নয় জন্য। তো সেই জন্য আলাদা করে একদম ফ্রেশ রুটিগুলো বাবার জন্য রেখেছি। বাকিগুলো কোনো সমস্যা হয়নি, কিন্তু তা সত্ত্বেও ভালো ভালো রুটিগুলি তুলে রেখেছি। আর এদিকে আমার পেঁয়াজ আলুর খোসা এখনও অবধি তোলা হয়নি,
জানলা দিয়ে মুখ বাড়াতে দেখলাম যে একদম অন্ধকার চারিদিকে। আসলে ওই পাড়া স্ট্রিট লাইটটা খারাপ হয়ে গেছে, জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমি জানলা ফানলা খুলেই রান্না করি, আর বাইরের দৃশ্য দেখতে দেখতেই রান্না করি, আমার খুব ভালো লাগে। তো আজকে দেখলাম চারিদিক অন্ধকার, কিন্তু ওই দূরে ফ্ল্যাটের লাইট জ্বলছে, পাশে বাড়িগুলোতে টুকটাক টুকটাক লাইট জ্বলছে, জোনাকির মতো ঝিলমিল করছে, যেটা দেখতে ভালোই লাগছে। আজকে আমাদের খাবার একদম সিম্পল, রুটি আর এই হচ্ছে আলুর তরকারি। এটার মধ্যে আমি কড়াইশুঁটি দিতে ভুলে গেছিলাম, কড়াইশুঁটি যদিও বা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। এগুলো হচ্ছে এই বছরের আমার বাবার ক্যালেন্ডার। প্রত্যেক বছরই বিজনেস পারপাস বাবা ক্যালেন্ডার বানায়, এবং আগে সবাইকেই দিত, প্রচুর টাকার ক্যালেন্ডার বানাতে হতো বাবাকে, কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর থেকে একটু কম বানায়, কারণ এখন একটুখানি খরচের দিকটাও ভাবতে হয়। তো একটা বের করে আপনাদেরকেও দেখাই, আমিও দেখি, এটা আমিও দেখিনি এবছরের 2024 সালের ক্যালেন্ডার কীরকম বানানো হয়েছে। তো এখানে প্রত্যেকবারই একটা থিম বেসড করা হয় বাবার যে ক্যালেন্ডারটা। এটা বেসিক্যালি বাবা যেহেতু LIC-তে রয়েছে, আর বাবার পোস্টটা হচ্ছে MDRT। তো MDRT বাবা তখন হয়েছিল যখন বাবা আর কি US-এর জন্য অ্যাপ্রুভ হয়েছিল ওই সময়টাতে। তো প্রচুর বিজনেস দিয়েছে, প্রচুর একটা টাইমে বাবা কাজ করেছে, যার কারণে এই পজিশানটা পেয়েছে। তো যাই হোক, তো সেই কারণে বাবার নিজের জায়গাটাকে হোল্ড করে রাখার জন্য এগুলো টুকিটাকি তো করতেই হয়। আগে ডায়েরি ক্যালেন্ডার, মানে টেবিল ক্যালেন্ডার, এটা তো টেবিল ক্যালেন্ডার, দেওয়াল ক্যালেন্ডার, তার সাথে ডায়েরি সবাইকে দিত, কিন্তু এখন আর সেটা পসিবল করা হয় না আর কি। তো এবারের থিমটা দেখছি ইনক্রেডিবল ইন্ডিয়ার ওপর করা হয়েছে। তো চলুন আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। জানুয়ারি মাসের এটা না ইংলিশ বাংলা দুটোই রয়েছে, আর দু সাইডেই এরকম প্রত্যেক বছর ক্যালেন্ডার করা হয়, উপরে নিচে কিছু ইম্পর্ট্যান্ট কিছু থাকলে ওই ডেটের পাশে লিখেও রাখা যায়। তো প্রথমটা দেখছি জানুয়ারি মাসে এবার তাজমহল করা হয়েছে, এই যে তাজমহল আগ্রা লেখা আছে। তারপরেরটা হচ্ছে এনশিয়েন্ট রুইন্স অফ এলিফ্যান্ট স্টেবল হাম্পি, এটা মার্চ মাসের। তাহলে ফেব্রুয়ারিটা কোথায়? ফেব্রুয়ারিটা বোধহয় স্কিপ করে গেলাম আমি। ফেব্রুয়ারি মাসেরটা এই যে গোল্ডেন টেম্পল অমৃতসর পাঞ্জাব করা হয়েছে। থার্ডটা হচ্ছে এটা হাম্পিতে একটা রয়েছে এনশিয়েন্ট রুইন্স অফ এলিফ্যান্ট স্টেবল, এইটা করা হয়েছে। এরপর এপ্রিলে হচ্ছে গ্রেট সাঁচি স্তূপা, এগুলো সব আমাদের ইন্ডিয়ার হচ্ছে সব ওয়ান্ডার্স, এগুলো হচ্ছে এটা এপ্রিলে। মে মাসে করা হয়েছে জামা মসজিদ, এগুলো এটা মে মাসে। এর সাথে সাথে বাংলাও রয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ আর কি। আচ্ছা, এভাবেই রাখি, বরঞ্চ এভাবেই দেখাতে আমার সুবিধা হচ্ছে, কারণ এক হাতে তো। এরপরে নাহারগড় ফোর্ট জয়পুর জুন মাসে, অর্থাৎ জ্যৈষ্ঠ আষাঢ়। আর তারপরেরটা হচ্ছে এই যে মাইসোর প্যালেস, কি সুন্দর! এই মাইসোর প্যালেসটা দেখতে যে কত লোক যায়, জুলাই মাসের আষাঢ় শ্রাবণের। এরপরে আগস্ট মাসে হচ্ছে 5টা রথ, 5 রথাস তামিলনাড়ু। তারপরে সেপ্টেম্বর মাসে হচ্ছে যশবন্ত থারা টেম্পল রাজস্থান, এটা একটা হচ্ছে কাইন্ড অফ গুরুদ্বারার মতোই, এটা খুব সুন্দর। এগুলো সব আমাদের দেখা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা অক্টোবর। আর নভেম্বরে হচ্ছে হুমায়ুন স্টোম্প, এই যে দিল্লিতে হুমায়ুন স্টোম্প। আর ডিসেম্বরেরটা হচ্ছে থিক্সি মনেস্ট্রি, এটা লেতে রয়েছে, লে লাদাখ, ডিসেম্বরে। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা, দেখুন দুটো সাইডেই কিন্তু ইংরেজি বাংলা সব। এটা প্রত্যেক বছরই বাবা করে, এবছর এটাও খুব সুন্দর হয়েছে, এবং প্রত্যেক বছরই একটা থিম বেসড করা হয়। এবারের থিম হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়া। এই যে ক্যালেন্ডারটা যেটা আমি হাতে বের করেছি, এটা আমার শ্বশুরবাড়িতে যাবে। এটা আমার ওই বাড়িতে প্রত্যেক বছরই একটা করে ক্যালেন্ডার আমি পাঠাই, তো ওপরের ক্যালেন্ডারটাই ওই বাড়িতে পাঠাবো, বাকিগুলো বাবা যাদের যাদের দেয় সেই অনুসারে এবং সেই অনুপাতে আর কি দেবে, এটাই। আর এখানে কিছু মানে ওই ক্যালেন্ডারেরই আরও কিছু এটার মধ্যে রাখা রয়েছে, যেহেতু একটা জায়গায় হয়নি। আর এটা কি, এটা আমারও দেখা হয়নি, এটা একটুখানি দেখি।
এটাও দেখছি সেম, জাস্ট এটার কালারটা আলাদা করা হয়েছে। এটার কালার কেন আলাদা করেছে আমি জানি না, দেখি জিজ্ঞেস করবো বাবাকে। তো এই হচ্ছে ক্যালেন্ডার। ওকে, মেশিনটা যেহেতু কিনেছি তো আমার হোয়াটসঅ্যাপে স্টেটাসে দিয়েছিলাম। তো আমি এখন আমার কমফর্ট জোনে এসে কথা বলছি। সোনা ঘুমিয়ে পড়েছে, ইন্দার ওকে কোলে নিয়ে আছে, আমার সমস্ত কাজবাজ শেষ আজকে। তো সেটা দেখে আমার ননদ সাথে সাথে ফোন করেছে। ননদ ফোন করেছে এই কারণে, কারণ ও তো মাস্টার পিস এই মেশিনে। ওর মা মানে আমার শাশুড়ি মা দুজনেই মাস্টার পিস, যেহেতু এটাই আমাদের বাড়ির কালচার, সেলাই টেলারিং এগুলো করে করেও বড় হয়েছে। তো ও আমাকে বললো ভাবি কি কি দিয়েছে এগুলোর সাথে দেখাও। তো বললাম, দামটাও বললাম। তো ও খুব খুশি। এইটা আমার জীবনের প্রথম মেশিন যেটা আমার মা আমাকে দিয়েছে। আর আমি একটা টাইমে মানে মেশিন টেশিন চালাতে খুব একটা ভালোবাসতাম না, মানে সেলাই মেশিন আর কি। তো তারপরে শ্বশুরবাড়িতে যাওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে যখন দেখলাম নিজের জামা কাপড়গুলো নিজে ডিজাইন করতে পারলে খুব ভালোই লাগে, তো তারপর থেকেই আর কি ইচ্ছাটা ডেভেলপ করে। তো যাই হোক, তো খুব ভালো লাগছে মেশিনটা পেয়ে। তো শাশুড়ি মার সাথে একসাথে কনফারেন্সে কথা হচ্ছিল, মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কনফারেন্সে কথা হচ্ছিল। তো শাশুড়ি মা বলছে যে আমাদের এখানে তো মেশিন 4000-এর মধ্যে হয়ে যায়, ওখানে এত দাম নিল কেন, সব মিলিয়ে অনেকটাই পড়ে গেছে ওখানের তুলনায়। তো আমাকে আর কিছু বলতে হয়নি। তো আমার ননদ বলছে যে যেহেতু উষা কোম্পানি আর তাছাড়া হচ্ছে সমস্ত জিনিসপত্র দিয়েছে, তো ওখানে ওরকমই দাম হবে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িটা হচ্ছে একটু ভেতরের দিকে, ওখানে উষা কোম্পানিটা খুব একটা অ্যাভেলেবেল নয়। অর্ডার দিলে ওরা বাইরে থেকে এনে দেয়, কিন্তু একটু যদি সিটির দিকে দেখি লুধিয়ানা, পাটিয়ালা, চণ্ডীগড়, ওখানে উষা পাওয়া যায়। এমনকি উষা বাইরে মানে বিদেশেও ইউজ হয়, তো যার কারণে আর কি দামটা একটু বেশি হয়। তো এই সমস্ত টুকটাক কথা হচ্ছিল। তো আজকে আমার ননদের সাথে বেশ অনেক ডিটেলসে কথা হলো। এবার বিষয়টা হচ্ছে যে যে কোম্পানির থ্রু দিয়ে দুবাইতে ওকে পাঠানো হয়েছে, সে কোম্পানি ওখানে ওকে ইন্টারভিউয়ের জন্য আবার পাঠিয়েছে, যেটা খুব অদ্ভুত। কারণ আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির লোকেরা যদি আমাকে বিদেশে পাঠায়, তাহলে সেখানে আমি গিয়ে ডাইরেক্ট জবে জয়েন করব, আবার পুরো ইন্টারভিউ দেওয়ার তো কোনো মানে হয় না। ওখানে ওর ইন্টারভিউটা অন হোল্ড রাখা হয়েছে। ওর ইন্টারভিউটা হওয়ার পর ওকে খুব একটা যে ভালোভাবে অ্যাপ্রুভাল দিয়েছে তেমনটা নয়, যার কারণে ওর নেক্সট আরেকটা জবের জন্য অ্যাপ্লাই করেছে। তো এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্টেও এখন জব করছে। তো সেখানে মোটামুটি ও স্যালারি পাচ্ছে, যা তাতে করে ওর চলে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যা ওর থাকছে, মানে মোটামুটি যা ওর থাকছে সেটা ও বলছে আমার পক্ষে এই মুহূর্তে সাফিসিয়েন্ট নয়, আমি আরেকটু বেটার জবের জন্য করছি, এটাই আর কি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওর যেহেতু সেলাই হাত খুব ভালো, তো ওখানে দুবাইয়েরই একটা বুটিকে ওর মানে সেলাইয়ের জন্য করেছিল। তো সেখান থেকে ওকে 3 মাসের একটা ট্রেনিংয়ের জন্য বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ওর 3 মাসের ভিসা, তারপর ওর ভিসা এক্সটেন্ড করাতে হবে। তো ভিসা মানে হচ্ছে একটা দেশ থেকে আপনি ইন্ডিয়া থেকে যখন কোনো জায়গায় যাচ্ছেন সেখানে একটা টাইম লিমিট আর কি। তো সেই টাইম লিমিটটা আপনি তখন এক্সটেন্ড করাতে পারবেন যদি আপনি নিজে ওখানে থাকেন, সেটার জন্য টাকা খরচা হয়, বা কোনো কোম্পানি যদি আপনাকে রাখে তারা মানে সেই টাকাটা পে করে ভিসা এক্সটেন্ড মানে তারাই করিয়ে দেয়। এখন ওর বক্তব্য হচ্ছে যে আমি যে কোম্পানির হয়ে কাজ করব সে কোম্পানি আমাকে থাকা এবং ট্রান্সপোর্টেশন মানে অ্যাকোমোডেশন আর ট্রান্সপোর্টেশন দুটোই দেবে, খরচা দেবে আর কি, যেটা ওই মুহূর্তে পাচ্ছে না। এবং তার কারণে ওর অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে। ওর মোটামুটি যদি 2500 দিরহাম ওর স্যালারি হয়, তাহলে 1800 দিরহাম ওর এমনিই বেরিয়ে যাচ্ছে, তাতে করে খুব বেশি আর থাকছে না ওর হাতে। তো সেই জন্য এমন একটা জব চাইছে যেখানে ওর ট্রান্সপোর্টেশন আর অ্যাকোমোডেশন দুটো ফ্রি থাকবে, তাহলেও অনেকটা পয়সা মানে সেভিং করতে পারবে। তো সেই জন্য ওই বুটিকে দেখেছিল, এবং বুটিকে সেই অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু 3 মাসের ট্রেনিং। এখন বিষয়টা হচ্ছে 3 মাসের ট্রেনিং নিতে গেলে ওকে অন্য জবও করতে পারবে না, এবং ওকে কিছুটা টাইম ওই শেখার পিছনে দিতে হবে। শেখার পিছনে দেওয়া মানে হচ্ছে থাকা খাওয়া সমস্ত ইন্ডিয়ার পয়সায় চালাতে হবে ওকে, যেটা এই মুহূর্তে ওর জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে। তো যাই হোক, আরও ইন্টারভিউ টুকিটাকি দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে ইন্টারভিউ দিতে গেলে ও যেখানে চাকরি করে সেখানে অফ দিতে হচ্ছে, আর অফ দিলে ডেফিনেটলি স্যালারি কাট হবে। তো নানান রকম এই প্রবলেমসগুলোর কারণে মানে এখনও যেখানে জব করছে, অর্থাৎ ওই বোর্ডিং পাস মানে পাসপোর্টের মধ্যে যে বোর্ডিংটা থাকে, স্লিপটা থাকে, ওই স্লিপের আর কি স্ট্যাম্প মারা, তারপর কম্পিউটারে আপডেট করা, এগুলো দুবাই এয়ারপোর্টেও করছে এই মুহূর্তে, ওখানেই জবে রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ও বলছিল যে দুবাইয়ের মেন সিটিতে আর কি ট্রান্সফার হবে,
চলে যাবে। এবং যেহেতু দুবাইয়ের মেন সিটিতে মানে ইয়েটা বেশি, চান্সটা বেশি কাজের, তো সেখানেই ও কন্টিনিউ করবে। তো আমাদেরই একজন চেনা জানা, মানে আমার শ্বশুরবাড়ির পাশেই তেনারা থাকতেন এবং আমার শ্বশুরমশাইয়ের সাথে খুবই ভালো চেনা জানা, মুখ চেনা জানা। তো তিনি বললেন যে দুবাইয়ের মেন সিটিতে বেসিক্যালি হচ্ছে কোনো সেফটি নেই মেয়েদের, আর সেখানে উনি যেহেতু আছে সেজন্য আমরা খুব একটা টেনশন করি না, কারণ প্রবলেমে উনি থাকেন পাশে সবসময়। এবং উনি এটাও বলছে টাকা পয়সার অসুবিধা হলে আমি আছি, অসুবিধা নেই, পরে যখন তোমার সুবিধা হবে তখন তুমি দিয়ে দেবে। তো এখন বিষয়টা হচ্ছে ও বলছে আমি দুবাইয়ের মেন সিটিতে শিফট হব, কিন্তু দুবাইয়ের মেন সিটিতে কোনো কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইড করে না, সেখানে নিজের মতোই নিজে থাকতে হয়। এবং যেনারা অ্যাকোমোডেশন প্রোভাইড করেন তেনারা কিন্তু এরকম মেয়ে বলে ওর সাথে যে একটা মেয়েকেই থাকতে দেবে সেরকম কিন্তু নয়, সেখানে মেয়ে ছেলে সেটা ওরা ডিসাইড করবে, তোমার ডিসিশনে কিছু হবে না। তো সেই জন্য এটা একটা টেনশনের ব্যাপার। এমনিতেই একটা বাইরে, একটা বিদেশে, তাও আবার দুবাইয়ের মতো একটা জায়গায়, তো বিদেশ মানেই একটু মানে আপ অ্যান্ড ডাউন, হালচাল অন্যরকম, সেখানে আবার একটা রুমের মধ্যে একটা ছেলের সাথে রুম শেয়ারিং, খুব একটা সেফটির তো মানে বিষয় নয়। তো সেখানে এখন ওকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে এখন হাত চিপে চালাতে হবে। যেইটুকু আমার থাকা, অর্থাৎ 600 দিরাম ওর ঘরের খরচা, মানে বাড়ির খরচা, আর হচ্ছে ওর খাওয়া দাওয়া, ব্যাস। তো এইটুকু করে যা ওর থাকছে সেটা ওকে এখন সেভিংস করতে হবে, আর মানে কোনো রকমই কোনো খরচা ওকে করা যাবে না। এবং 3 থেকে 4 মাস ওকে এরকম মুখ চিপে, দাঁতে দাঁত চিপে ওকে চুপচাপ পড়ে থাকতে হবে। এবং বেশ বছরখানেক কাজ করে ওকে টাকা জমিয়ে সেক্ষেত্রে ও ট্রেনিংয়ের জন্য 3-4 মাস কাজ অফ করতে পারে। তারপরে ইন্ডিয়া থেকে বাবা মা আছে, হয়তো কিছু না কিছু অ্যামাউন্ট পাঠাবে, সেটা তো ব্যাপারই। তো সেটাই ও করতে চাইছে না। তো সেখানে আমার শ্বশুরমশাই বলছে তুই দুবাইয়ের মেন সিটিতে চলে যাওয়ার থেকে আমাদের মানে বাড়িতে ফিরে আয় বাবা, বাড়ির মেয়ে বাড়িতে, কোথায় কী বিপদ আপদ হবে। তো সেটা এখন ও বলছে যে ওটা তো লাস্ট অপশান, ওটা পরে দেখা যাবে, প্রথমে আমি চেষ্টা করি। তো কী করবে ভগবান জানে, আমি জানি না। আজকে অনেকক্ষণ কথা হচ্ছিলো, তাতে করে এইটুকুই আপডেট পেলাম। তো আমার বক্তব্য হচ্ছে যে যেখানেও জব করছে এই মুহূর্তে, সেখানে যদি মোটামুটি কিছুটা সেভিংস হচ্ছে তখন ওর সেটাই করা উচিত। এবং ধীরে ধীরে পরবর্তীতে যদি একটু ভালো জব পায় তখন সেটা করবে। কিন্তু ও এই মুহূর্তে রয়েছে আবুধাবিতে। তো আবুধাবিতেই আমার মনে হয়, যেহেতু ওখানে মানে আমাদের যিনি চেনা জানা বলদেব ওর নাম, তো উনি বলছেন যে ওখানেই সেফটি, তো ওখানেই আমার মনে হয় ওর কন্টিনিউ করা বেটার। এবং তাছাড়া রুম শেয়ারিংয়ে যারা রয়েছে তারাও কি একই কথা বলেছে যে এখানে আছিস, অনেক ভালো আছিস, এখানে মেয়েদের সাথে একসাথে রুম শেয়ারিংয়ে কোনো টেনশন নেই, কোনো নেই, বাইরে গেলে কিন্তু প্রবলেম হবে। তো এটাই হলো ব্যাপার, এখন যা হবে হবে, সেটা তো আর কিছু করার নেই। যাই হোক, এখন আমার ব্লগটা খুব আপ অ্যান্ড ডাউন আসছে, তো কাল থেকে এবার আমি ঠিক করেছি আমার ব্লগের এডিটেড টাইম, আজকে আমি এডিট করতেও পারলাম না এখন অবধি, এডিটেড টাইমও আমি একদম ফিক্স করবো এবং ব্লগ আপলোডের টাইমও একদম ফিক্স করব। যেটা আমি ভেবেছি এবার সেটা হচ্ছে যে আমি প্রত্যেক দিন, আমার লাইফ থেকে উঠতে উঠতে 4:30 বেজে যাচ্ছে, কখনো 5টা বেজে যাচ্ছে, তো আমি মোটামুটি খেয়ে দিয়ে 6টার মধ্যে ফ্রি হচ্ছি। তো এভরিডে আমি সন্ধেবেলা ইন্দার বেরোয় হচ্ছে 6:45, তার আগে অবধি ও বাচ্চাকে ধরে নেওয়ার ওর মানে প্রভিশন থাকে, কারণ বাচ্চাকে সামলে ভয়েস ওভার দেওয়া তো সম্ভব হয় না। তো এবার থেকে যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে যে 6:30টার সময়, সন্ধ্যে 6:30টার সময় আমি ব্লগ আপলোড করব। প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় আমি ব্লগ আপলোড করব। আমি 5:30টার সময় ভয়েস ওভার দিলে মোটামুটি ঘন্টাখানেক লাগে এক্সপোর্ট হতে। তো 6:30টার মধ্যে আমি ব্লগ আপলোড করে দেবো। এরপর থেকে আমার ব্লগ আসার টাইমিং পাক্কা সন্ধ্যে 6:30। এটা একদম রাত্রিবেলার দৃশ্য, তখন সমস্ত খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর আমরা বিছানায় চলে এসেছি। সোনা এদিকে ঘুমাচ্ছিল কিন্তু হুট করে উঠে গেছে, আমি খেয়ে এসে দেখি ইন্দার অলরেডি ওকে কোলে নিয়ে বসে আছে, তার মানে হচ্ছে উঠে নিশ্চয়ই কাঁদছিল বা খিদে পেয়েছে। তো আমি এখন আর খুব বেশি লেট না করে সোনাকে একটুখানি দুধ বানিয়ে খেতে দিয়ে দেবো এবং তারপর ওকে যথাস্থানে শোয়াবো। ওই যে আমার পাশে যে বেলুন বেলুন আঁকা কম্বলটা রয়েছে, ওই কম্বলটার ওপরেই কিন্তু সোনা শোয়ে। বিছানাটা একদম ঠান্ডা হয়ে থাকে, যেহেতু কম্বলটা পেতে তার উপর সোনাকে শোয়ালেও এত আরামে ঘুমায় আর ওঠেই না। তো তার উপর আরেকটা কম্বল চাপা দিয়ে দিই। এখন আমাদের পাঞ্জাবে তো এরকম বিছানায় পাতার জন্য বড় বড় কম্বল পাওয়া যায়, কিন্তু এখানে নেই। ওখান থেকে পারলে আমি এরপর ওই ধরনের একটা কম্বল আনবো। তো যাই হোক, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ের ভ্লগ। তো আমি 2 দিন ধরে ভ্লগ করেছি বন্ধুরা, এখন একটু অন্য রকমের ভ্লগ আপনারা পাচ্ছেন, কিন্তু আশা করছি আপনাদের এই ধরনের ভ্লগ দেখতে ভালো লাগছে।
তো একটু সোনার সাথে খুনসুটি করার পর ছাদে নিয়ে গেছিলাম সোনাকে। ছাদ থেকে আসার পর দেখি ঝুমা মাসি চলে এসছে আজকে কাজে। মাঝখানে বেশ অনেকগুলো দিন অফ ছিল, কামাই করেছিল, তো আজকে টাইমে চলে এসছে। আর এদিকে ইন্দার একটু বেরোচ্ছে, ইন্দার যাচ্ছে হচ্ছে সোনার জন্যই কয়েকটা জিনিস কিনতে, আর মায়ের কয়েকটা আলু পেঁয়াজও লাগবে। তো আলু পেঁয়াজগুলো একদম বাড়ন্ত ঘরে, যার কারণে ইন্দারকে একটুখানি পাঠাচ্ছে দোকানে। তো ইন্দার বলছে শোনা আমার কাছে এসো। আমি বললাম যে যা, যদি বাবার সাথে তুই যাস ঘুরতে তাহলে যা। আর যেমনি নিতে গেছে অমনি এই যে মায়ের গলা জড়িয়ে ধরেছে। শোনা এখন কারোর কাছে যেতে চায় না, আমার কোলে থাকলে ব্যাস আমার কোলে থাকবে আর খুনচুটি করবে। তো যাই হোক, ও একটু বাইরে বেরোতে যেহেতু ভালোবাসে, আর এখন সকাল একটু রোদ রোদ আছে, ঠান্ডা লাগার চান্স নেই, আর বাড়ির কাছেই যাচ্ছে। তো সেই জন্য ওকেও পাঠিয়ে দিলাম ইন্দারের সাথে যে যা শোনা তুইও যা, একটুখানি ঘুরে আয় বাইরে থেকে। তো বাড়িতে ঢুকলে পরে ওকে তেল মালিশ করব আর তারপরে স্নান করাবো। তো ওরা বেরিয়ে যাওয়ার পর অন্যদিকে দেখি মা কি করছে। ও বাবা, এখানে ঢুকতেই দেখছি যে মা এদিকে কি সমস্ত ভাজাভুজি করছে। তো ওদিকে বাবা আমাকে ডাকতেই গিয়ে দেখি যে অনেকগুলো কমলালেবু নিয়ে এসছে। তো আমি বললাম এত কমলালেবু কেন একসাথে নিয়ে এলে? তো বাবা বলছে না, গাছ পাকা কমলালেবু ভালো পেয়েছি। এই যে কমলালেবুর গাটা দেখতে পাচ্ছেন তো, এরকম খোসটা খোসটা মতো, এই কমলালেবু কিন্তু অ্যাকচুয়ালি খেতে খুব মিষ্টি হয়। আজকে আমি ফেসবুক লাইভ শেষ করেছি, তখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর মাথা এত ব্যথা করছে। বিছানার অবস্থাটা আপনাদেরকে একটুখানি দেখাই, কী অবস্থায় রয়েছে দেখুন। চারিদিকে জিনিসপত্র আসলে প্যাকিং চলছে, অনেকগুলো প্যাকিং পেন্ডিং ছিল। আমি যতক্ষণে ফেসবুক লাইভ করছিলাম ইন্দা ততক্ষণে প্যাকিং করে নিচ্ছিল। তো এছাড়া কোনো উপায় নেই, আসলে সোনাকে নিয়ে এখন এত ব্যস্ততার মধ্যে সময় কাটে যে ঠিকঠাক মতো অন টাইম কিছু করে উঠতে পারি না। তো এটা একেবারে সন্ধ্যের পর যখন অন্ধকার নেমে এসছে, একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। ওই যে নিভনিভে আলোটা জ্বলছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আগুন। ওই আগুনটা কিছুক্ষণ আগে বেশ প্রজ্বলিত হয়েই জ্বলছিল। ওখানে ওই ছোট ছোট ঘরগুলোতে ওই যারা থাকে তারাই ওখানে হাত ফাত সেঁকে। তো ওদের আসলে যেহেতু এমনি হচ্ছে টালির ঘর, তো একটু বেশি ঠান্ডা হয়ে যায়, তো যার কারণে ওরা হাত সেঁকে ওখানে। তো আমারও খুব ইচ্ছা হচ্ছিল বাইরে গিয়ে একটু হাত শেখার, কারণ আজকে কিন্তু বেশ ঠান্ডা, আর রাতের দিকে তো আরও বেশি করে ঠান্ডা লাগছে। কিন্তু যাই হোক, আমি মাকে অনেকবার বলেছি যে মা ছাদে করবো বনফায়ার, কিন্তু মা বাবা সেটা পারমিশন যেহেতু দেয় না, তো ঠিক আছে নাই বা করলাম। পেকে গেছে, যেটা ধরবো সেটাই পাকা। তো এইটা আর আজকে আরেকটা খেয়েছি, ওই দুটো বেশি পাকা ছিল, তো একটা থাক, এটা কালকে খাবো, আর কমলা লেবুগুলো পরে খাবো। তো আজকে বাবা আসার সময় বাজারে গিয়েছিলো, আসার সময় বার্গার টার্গার অনেক কিছু নিয়ে এসছে, তো এটা আমি এখন গরম করে খাবো। এদিকে সোনা দেখলাম আজকে আবার একটু পেটটা খারাপ মানে ওই কলা খেয়েছে জন্য। তো এদিকে আমি ওটস করে রেখেছি, এতটা ওটস আছে। তো জানি না, যদি দেখি যে রাতে খাওয়ানোর মতো খাইয়ে দেবো, আর নয়তো ইন্দার খেয়ে নেবে। আপাতত এখন দুধ দিয়েছি। রান্নাঘরে গিয়ে দেখি মা এদিকে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। আমি কিছুটা ছাড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম আমিই করে নেবো, তো বাকিটা মা করলো। এখন বাজে রাত 11:30, আমার সমস্ত রান্নাবান্না শেষ। তো আজকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি এই কারণ বন্ধুরা কড়াইশুঁটি প্রচণ্ড নষ্ট হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো এইভাবে যদি কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা যায়, ফ্রিজে রাখা যায়, তাহলে কিন্তু সহজে কড়াইশুঁটি নষ্ট হয় না। আর এবার একটা অদ্ভুত জিনিস আমরা ভেবে রেখেছি, সেটা হচ্ছে ওই স্পেন্সার টেন্সার থেকে যখন শুকনো কড়াইশুঁটি মানে ফ্রোজেন কড়াইশুঁটি যখন কিনে রান্নায় দিচ্ছি, তাহলে নিজের বাড়ির একদম তাজা কড়াইশুঁটি কেন করে রাখবো না। মা আগের বছর কিছুটা করে রেখেছিল, কিন্তু এবছর আমি করে রাখবো। সেটা হচ্ছে যখন কড়াইশুঁটি একটু সস্তা হবে, অর্থাৎ ওই কড়াইশুঁটির কচুরি টচুরিগুলো যখন করা হয়, তো সেই সময় কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা ছোট করে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে সেটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো ওটা ফ্রোজেন কন্ডিশনে থেকে যাবে ডিপ ফ্রিজে, আর সারা বছর কিন্তু যখনই লাগবে ওখান থেকে বের করে ইউজ করা যেতেই পারে। স্পেন্সার বা কেভেন্টার্সে কিন্তু এইভাবেই কড়াইশুঁটি রাখা হয় ফ্রোজেন কন্ডিশনে, যেটা আমরা অ্যাকচুয়ালি অসময় কিনে খাই। তো সেটা চাইলে আমরা বাড়িতেও করে নিতে পারি। তো এই কৌটোটা ঠিক করে লাগছিলও না, কিন্তু যেহেতু এটা ডিপ ফ্রিজে ঢোকাবো তো ঠিক আছে, অসুবিধা কিছু হবে না।
ওদিকে ডিপ ফ্রিজে আমার ওই ছোটো পিতলের বাটিটা রয়েছে, যেটার মধ্যে করে আমি ঘি রাখি। আলটিমেটলি এক বাটি হয়ে গেলে তখন আবার ওই ছোট প্লাস্টিকের কৌটোটার মধ্যে ট্রান্সফার করি। তো এটা আলাদা একটা সেকশন, এখানে আমরা সব ভেজ জিনিস রাখি। বাকিটাতে এই টুকটাক মাছ মাংস থাকে। তো ঠেকাঠেকি করি না, কারণ আমার খুব ঘেন্না লাগে, আমি এমনি কাঁচা মাছ মাংসে হাত দিতে পারি না জন্য। আর এটা নিয়ে এসছে হচ্ছে ইনস্ট্যান্ট রোল্ড ওটস। তো আমি সোনার জন্য ওটস আনতে বলেছিলাম, সোনা খায় হচ্ছে সফোলার ওই ক্রিমি ওটসটা। তো ওটাই ও খেতে ভালোবাসে, আর এতদিন ধরে যেহেতু ওটাই ওকে খাইয়েছি, সেজন্য আমি কোম্পানি চেঞ্জ করতে চাইছি না। যদিও সানড্রপ হার্টসটা খুব ভালো কোম্পানি, কিন্তু তা সত্ত্বেও যেটা বাচ্চাদের একবার স্যুট হয়ে যায়, আমার মনে হয় যে সেটা না চেঞ্জ করাই ভালো। তো এটা 500 গ্রামের একটা প্যাকেট ছিল, 105 টাকা দাম হলেও মামুর দোকান থেকে নিয়েছে তো 100 টাকা দাম নিয়েছে। তো অযথা টাকাটাকে নষ্ট না করে আমি ইন্দারকে বললাম যে তুমি এটা চেঞ্জই করে নিয়ে এসো, কারণ ইন্দারও কিন্তু ওই একই ক্রিমি ওটসই খায়। তো আলাদা করে দুজনের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস কোনো মানে হয় না। তো তারপর একটুখানি ওই ঘরে গিয়ে দেখি যে সোনা ঘুমিয়ে পড়েছে। এটা কিন্তু নেক্সট ডে রাত্রিবেলা, আগের দিন রাতের ভ্লগ আর আজকের ভ্লগ, দুটো ভ্লগই একসাথেই যাচ্ছে আজকে। আজকে একটা বড় লম্বা চওড়া ভ্লগ দিচ্ছি, চাইলে এটাকে আমি ভেঙে দুদিনে দিতেই পারতাম, কিন্তু না, ইচ্ছা হলো তো এভাবেই দিই। তখন বসে বসে সেলাই মেশিনটা চালাচ্ছিলাম। তো সেলাই মেশিনটা চালাতে চালাতে হঠাৎ করে হুইলটা ঘুরছে, মানে হাত ঘোরানোর ইয়েটা ঘুরছে, কিন্তু ওই নিডলটা মানে সূচটা আপ ডাউন ওটা আর করছে না। তো ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, তো সেটা দেখে নিজের থেকে করার চাইতে দোকানে নিয়ে যাওয়াই ভালো। তো সেই কারণে কালকে দোকানে নিয়ে যাবো, ওটা একবার দেখিয়েও আসবো। আর ওটার যে হুইলটা মানে হাত ঘোরানোটা, সেটা যেটা লাগানো আছে ওটা অনেকটা পুরনো, মানে জং ধরা আর কি। তো ওটা কেন লাগিয়েছে সেটাই ব্যাপার। তো ওখানে গিয়ে কালকে কথা বলে আসবো। আর তার সাথে সাথে হচ্ছে এই প্রবলেমটাও একবার সলভ করিয়ে আসবো। তো এত আস্তে আস্তে কথা বলছি, সেটার কারণ আপনারা বুঝেই গেছেন, এই যে ছানা ঘুমাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ব্লগ আমি এখানে এন্ড করছি। আমি জাস্ট মাত্র খেয়ে এলাম, আর ইন্দার এখনও খাচ্ছে। আজকে রাতের ডিনারও মাংস আর রুটি ছিল, আজকে দুপুরবেলা মাংস ভাত হয়েছিল, তো সেটাই রাত্রিবেলা খেলাম। আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে, এবার আমার একটু রেস্ট নেওয়া প্রয়োজন বলে মনে করছি, কারণ সারা দিনে আমার এতটুকু রেস্ট হয় না। আর যেটুকু সময় ফ্রি থাকি এই ব্লগ করছি, এটা করছি, সোনা সব সময় কোলে, যার কারণে এমনিতেই আমার একটু সার্ভাইকাল আছে, তার মধ্যে শিরদাঁড়া ইঞ্জেকশন, সব মিলিয়ে না প্রচণ্ড এখন ব্যথা করছে আমার ঘাড়টাতে, মাথার নিচটাতে ব্যথা করছে। তো এখন আর মানে কথা না বাড়িয়ে একটু রেস্ট করি। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায়।